এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আসন্ন গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা খুব সামনেই। তোমরা জানো যে আমাদের চ্যানেলে অলরেডি জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 14টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি আমরা। এবার আজকে আমাদের এই যে প্র্যাকটিস বুক থেকে 15 নম্বর সেট অর্থাৎ লাস্ট সেট, যেটা আমি আজকে করাবো, তোমরাও আমার সাথে সাথে করতে থাকো এবং কত নাম্বার পেলে তোমরা একবার নিজেরা চেক করে নিও। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের যে কালার কোড ছিল, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, যারা ভিডিওগুলো দেখেছো তারা কালার কোড ছিল, তারা দেখে নিয়েছো। আর বাকি আদার সাবজেক্টের কালার কোড এইভাবে দেওয়া আছে। ক্লিয়ার? চলো সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি আজকে 15 নম্বর প্র্যাকটিস সেটে চলে যাব, যেটা ওই পিডিএফ থেকে তোমরা যারা ক্রয় করেছো তারা তো জানো, আর যারা ক্রয় করোনি তারাও একবার দেখে নাও। দেখো 1 নম্বর আজকে কোশ্চেন কি আছে 15 নম্বর সেটের। 15 নম্বর সেটের 1 নম্বর কোশ্চেন এটাই যে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোনটি? 4টি অপশান: উড়িষ্যার ভিতরকণিকা, পশ্চিমবঙ্গের সুন্দরবন, গুজরাটের খাম্বাত উপসাগর, না কেরালার ভেম্বনাথ। দেখো ভারতের যদি বলে বৃহত্তম যে ম্যানগ্রোভ বনভূমি, তাহলে উত্তর কী হবে বলো তো? না পশ্চিমবঙ্গের সুন্দরবন। যে সুন্দরবনে বৃহত্তম যে ম্যানগ্রোভ বনভূমি রয়েছে, সেখানে তোমরা জানো যে সুন্দরী, গরান, গেওয়া বিভিন্ন গাছের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, এবং এটা ভারতের মধ্যে সবথেকে ম্যানগ্রোভ বনভূমির মধ্যে সবথেকে বড় বনভূমি। এবং সুন্দরবন যে বনভূমিটার কথা বলছি, ম্যানগ্রোভ বনভূমি, সেটা 1987-এ ইউনেস্কো কর্তৃক যেন ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তোমরা নিশ্চয়ই জানো এটা 1987-এ। এছাড়া বাকিগুলো সেখানেও ম্যানগ্রোভ অরণ্য খুব হালকা দেখা যায়, কিন্তু বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বললে পশ্চিমবঙ্গের সুন্দরবন হবে। এবং এই সুন্দরবনের যে রেঞ্জটা, সেটা ভারত আর বাংলাদেশ, যে বিশাল রেঞ্জ, সেটা ভারত এবং বাংলাদেশ দুটো দেশের মধ্যেই মানে জুড়ে রয়েছে আর কি। ক্লিয়ার? চলো আজকে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপক যে স্কেল, সেই স্কেলটার নাম কি? চার্লস স্কেল, ফিলিপ স্কেল, ওল্ডম্যান স্কেল, না রিক্টার স্কেল? এর থেকে সোজা কোশ্চেন কিছু হয় না, খুবই সোজা কোশ্চেন। তো কোনটা উত্তর হবে স্যার? না উত্তর তো এটা হবে যে রিক্টার স্কেল। তো রিক্টার স্কেলে আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি, কম্পন মেপে থাকি। যে রিক্টার স্কেলে 0 থেকে 10 পর্যন্ত যে স্কেলটা থাকে, 0 থেকে 10, 10 মানে খুব মারাত্মক পরিমাণে ভূমিকম্প, 10 মানে সর্বোচ্চ, আর 0 মানে ভূমিকম্পের কোনো কম্পন নেই, মানে 0। ক্লিয়ার? এবার তার মাঝামাঝি তোমরা দেখেছো অনেক সময় নেপালের ভূমিকম্প হয়েছে, বছর 10 আগে নেপালে ভূমিকম্প হয়েছিল। তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তোমরা ভূমিকম্পের মান দেখতে পাও। অনেক সময় কোনো দেখো যে রিক্টার স্কেলে 6.1, কোথাও দেখো 7.5, এরকম মানগুলো দেখতে পাও। সেটা রিক্টার স্কেলের সাহায্যে মাপা হয়ে থাকে। ক্লিয়ার? বাকি চার্লস, বিজ্ঞানী চার্লসের তোমরা জানো যে গ্যাসের সূত্র রয়েছে, ভলিউম মানে ভলিউমের সঙ্গে টেম্পারেচারের একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের সূত্র, সেটা রয়েছে। তো এখানে অপশান কী হবে? ভূমিকম্পের তীব্রতার সঙ্গে রিক্টার স্কেল। আরেকটা মনে রাখবে যে ভূমিকম্পের সঙ্গে হচ্ছে সিসমোগ্রাফ, যেটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা এবং তার কম্পন যে গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্টেশন করা হয়, সেটা হচ্ছে সিসমোগ্রাফ। এখানে অপশানে একটাই আছে, তো উত্তর হচ্ছে স্কেল, রিক্টার স্কেল। চলো আজকে 3 নম্বর কোশ্চেন। ভারতে আম্রবৃষ্টি দেখা যায়। আচ্ছা, আম্রবৃষ্টি দেখা যায় বা ম্যাঙ্গো শাওয়ার বলা এটাকে, ম্যাঙ্গো শাওয়ার। ওকে, তো ম্যাঙ্গো শাওয়ার যেখানে দেখতে পাওয়া যায়, মেনলি আমাদের দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো, সেই দক্ষিণ ভারতের রাজ্যগুলো দেখা যায়। তো দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে যদি আমরা বলি, সেটা হচ্ছে কেরল, কর্ণাটক। তো এই জায়গায় হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার। স্যার ম্যাঙ্গো শাওয়ার মানে কি? ম্যাঙ্গো শাওয়ার মানে এই যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টির ফলে কী হয়? আমের ফলন ভালো হয়, আম পাকতে সাহায্য করে, সেই জন্য ওটাকে ম্যাঙ্গো শাওয়ার বা আম্রবৃষ্টি বলা হয়, যেটা মেনলি দক্ষিণ ভারতের এই দুটো রাজ্য, তাছাড়াও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতেও হয়ে থাকে। ক্লিয়ার? কিন্তু মেন দুটো রাজ্য হচ্ছে কেরালা আর কর্ণাটকা। তাহলে দক্ষিণ ভারত হবে এখানে, যেহেতু দক্ষিণ ভারত উত্তর দিয়েছে, আদার্স রাজ্যগুলোও রয়েছে, সেই সব মিলিয়ে দক্ষিণ ভারত উত্তর দিয়েছে। ক্লিয়ার? কেন কাজে লাগে স্যার বললাম যে ম্যাঙ্গো শাওয়ার কেন কাজে লাগে? না ম্যাঙ্গো শাওয়ার বললাম যে আম পাকাতে বা আম পাকতে সাহায্য করে। তাছাড়া ওই শাওয়ারটা তোমার কফি শাওয়ার হিসাবে কর্ণাটকেও পরিচিত, যেটা কফির উৎপাদনে সাহায্য করে। ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট 4 নম্বর কোশ্চেন। শব্দের তীব্রতা মাপার একক হলো, খুব সোজা কোশ্চেন। শব্দের তীব্রতা মাপার যে একক, সেটা হচ্ছে কি বলতো? ডেসিবেল। শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেলের সাহায্যে। ফ্যাদমের সাহায্যে সে কী করা হয়? সমুদ্রের যে গভীরতা, সমুদ্রের যে গভীরতা, সেটা মাপা হয় ফ্যাদমের সাহায্যে। আচ্ছা, নোটটা কোথায় ব্যবহার করা হয় বলো? নোট হচ্ছে বিমানের ক্ষেত্রে, বা তুমি বলতে পারো সাবমেরিন, এদের যে গতিবেগ, তো সেইটা যে এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে নট। ওকে, ফ্যাদম হচ্ছে বললাম সমুদ্রের যে গভীরতা, তার সাহায্যে মাপা হয়। তাহলে এখানে উত্তর কি হবে স্যার? উত্তর এখানে অপশান হবে ডেসিবেল। দেখো তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি তোমরা পরীক্ষা দেবে, তোমাদের যে প্রচুর হাই কোশ্চেন আসবে এরকম নয়, একটা লেভেল অনুযায়ী কোশ্চেন আসবে। তো সেগুলো তোমাকে মেনটেন করে ঠিক সময়ে ঠিক উত্তরটা দিতে হবে। ক্লিয়ার? তোমার হয়তো মনে হতে পারে বাড়িতে বসে যে কোশ্চেনগুলো অনেক সোজা, বাট পরীক্ষার হলেই এমন অনেক টেন্স হয়ে যাবে, অনেকটা তোমার টেনশন চলে আসে, যার জন্য সোজা কোশ্চেনও ভুল হয়ে যায়। ক্লিয়ার? তো 15 নম্বর সেটের আজকে 4 নম্বর কোশ্চেন করলাম। চলো আজকে আমার সাথে 5 নম্বর কোশ্চেনটা করো। সেফ ড্রাইভ সেফ লাইফ
তো এই যে সেফ ড্রাইভ আর সেফ লাইফ এই জিনিসটা, তো এটা কোন প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, কোন সালে চালু হয় এখানে দেওয়া আছে, 4টি সাল তোমরা দেখে নাও। তো উত্তর যেটা হবে সেটা হচ্ছে 2016 সাল, যেটা হচ্ছে পথের যারা পথ চলতি যারা মানুষ, সেই পথচারীদের নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2016-তে এই প্রকল্পটা বা এই তোমার প্রজেক্টটা বা এই প্রকল্পটা চালু করেছিল, যাতে করে মানুষ রাস্তাঘাটে সঠিক নিয়ম কানুন মেনে রাস্তাঘাটে চলাচল করে। সেই জন্য 2016 সালে এই প্রকল্প চালু করা হয়, খুব ভালো করে মনে রাখবে। তাছাড়াও দেখো পাশাপাশি আমরা আরও অনেক তোমাদের প্রকল্প করেছি, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কোন কোন সালে এসেছিল সেগুলো জাস্ট পরীক্ষার আগে একবার এক ঝলক দেখে নাও। আর মাত্র কটা দিন তোমাদের বাকি আছে, তাই তো। চলো আমরা আজকে 6 নম্বর কোশ্চেনে আসি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী মিড ডে মিলে নিম্নের কোনটি যুক্ত হওয়ার কথা বলা হয়েছে? 2020 যে এনইপি, তো সেখানে কোনটা যুক্ত হওয়ার কথা বলা হয়েছিল, যেটা নিয়ে আলোচনা হয়েছিল সবথেকে সহমত, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের কথা বলা হয়েছিল যে ন্যাশনাল এডুকেশন পলিসি যুক্ত হওয়ার কথা বলা হয়েছিল। এটি একটু মনে রাখবে তোমরা। ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে আমি অনেক ক্লাস করে বেশ কিছু ভিডিও করেছি, ভিডিওর মাঝে কোয়েশ্চেন দিয়েছি, সেগুলো একবার ভালো করে এক ঝলক দেখে নিও প্লেলিস্টে গিয়ে। চলো আমরা আজকে 7 নম্বর কোয়েশ্চেন আসি, ইতিহাসের কোয়েশ্চেন। তিতুমির কে ছিলেন? তিতুমির বললে একটা কথা মনে পড়ে যায়, কি বলো তো? বাঁশের কেল্লা। তিতুমিরের হচ্ছে সেই বাঁশের কেল্লা বা বাঁশের যে দুর্গ, সেই বাঁশের কেল্লার কথা তোমাদের মনে পড়ে যায়, যেটা কোথায় ছিল না উত্তর 24 পরগনার, যেটা হচ্ছে নারকেলবেড়িয়া, সেখানে বাঁশের দুর্গ তিনি বানিয়েছিলেন। মেনলি তিতুমির কে ছিলেন, এখানে উত্তরটা কি হবে না তিতুমির যিনি ছিলেন যেটা, সেটা হচ্ছে ওয়াহাবি যে আন্দোলন, বাংলায় যাকে বারাসাত বিদ্রোহ বলা হয়, সেই ওয়াহাবি আন্দোলনের নেতা কি ছিলেন, যা অত্যাচারী যারা জমিদার, অত্যাচারী যারা নীলকর সাহেব, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কৃষকদের নিয়ে তিনি একটা সংগঠন বানিয়েছিলেন, ক্লিয়ার, এবং লড়েছিলেন। তো সেই যে বিদ্রোহ, সেটা বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন এইটাকে পরিচিত, এবং তিনি তার জন্য একটা বাঁশের দুর্গ বানিয়েছিলেন। পরবর্তীকালে তিনি মারা যান, আলাদা বিষয়, কিন্তু একটা প্রতিরোধ তিনি গড়ে তুলেছিলেন কৃষকদের হয়ে। তো সেটাই হচ্ছে ওয়াহাবি আন্দোলনের তিনি হচ্ছে একজন নেতা ছিলেন, ক্লিয়ার। উত্তর হচ্ছে এখানে এ হবে। এবার দেখো নীল বিদ্রোহ যদি বলি, নীল চাষ, নীলকর সাহেবদের যে অত্যাচার, তার এগেনস্টে বিদ্রোহ কবে স্যার? 1859 থেকে 60 পর্যন্ত হচ্ছে নীলকর সাহেবদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে লুখে দাঁড়িয়েছিলেন কারা কারা তোমরা জানো? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহের নেতা ছিলেন। দেখো সিপাহী বিদ্রোহের নেতা যদি বলি, সিপাহী বিদ্রোহ তো বিভিন্ন জায়গায় হয়েছিল। নেতা নানা সাহেব, তাতিয়া টোপি, এদের নাম তো তোমরা শুনে থাকবে, বীর কুনওয়ার সিং, ঝাঁসি রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, এবার ফরাজি আন্দোলন যেটা বলে, এটা হচ্ছে মুসলিম সমাজের একটা ধর্মীয় আন্দোলন, ঠিক আছে, একটা ধর্মীয় আন্দোলন, যার যিনি নেতা ছিলেন তিনি হচ্ছেন হাজি শরিয়তুল্লাহ। মুসলিম সমাজের একটা ধর্মীয় আন্দোলন, ধর্মীয় সামাজিক আন্দোলন বা সমাজ সংস্কার আন্দোলন, সেটা হচ্ছে তোমার, যার প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিয়তুল্লাহ, তিনি এই ফরাজি আন্দোলনের নেতা ছিলেন, ক্লিয়ার। তো বাকি আমি অপশানগুলো আলোচনা করে দিলাম, সমস্ত বিদ্রোহের নেতা নেত্রী কারা ছিলেন বলে দিলাম। উত্তর এখানে হবে অপশান এ। চলো আজকের 8 নম্বর কোয়েশ্চেন, ইতিহাস থেকে আবারও কোয়েশ্চেন। আমুক্ত মাল্যদান কার লেখা? আমুক্ত মাল্যদান একটি বই, সেটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, তেলেগু ভাষায় লেখা, তেলেগু ভাষায়, ওকে। এবং যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন রাজা ছিলেন, কৃষ্ণদেব রায়। ইনি ছিলেন অ্যাকচুয়ালি বিজয়নগর যে সাম্রাজ্য তোমরা পড়ে থাকবে, বিজয়নগর সাম্রাজ্যের তুলুব ডাইনাস্টি, তুলুব রাজবংশের একজন তোমার সম্রাট ছিলেন, এবং খুব শ্রেষ্ঠ সম্রাট, এবং তিনি একজন একাধারে সাহিত্যিক, একাধারে রাজা, এবং তেলুগু ভাষায় তার লেখা হচ্ছে আমুক্ত মাল্যদান। এই বইটি খুব ভালো করে মনে রেখো, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে কিন্তু, ক্লিয়ার। তো কলিঙ্গরাজ, খারবেল, পোদ্দান, বৎসরাজ কেউই হবে না। তো এইটা হচ্ছে তোমার বললাম তেলুগু ভাষায় তুলুব বংশের যে রাজা কৃষ্ণদেব রায়ের লেখাই বইটা, ক্লিয়ার। আচ্ছা, এনার আরেকটা জিনিস বলে দিই, এনার যে ইনি যখন রাজত্ব করেছিলেন সেই সময়কার ছিল অষ্টদিগ্গজ, মানে 8 জন দিগ্গজ ব্যক্তি তার রাজসভায় বিরাজ করতেন। সেই জন্য অষ্টদিগ্গজও পড়ে, যে অষ্টদিগ্গজ কার রাজসভায় থাকতো? উত্তর হবে কৃষ্ণদেব রায়, ক্লিয়ার। চলো আজকের 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, সংবিধানের কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানে কাকে ইমপিচ করার ব্যবস্থা নেই? ভারতীয় সংবিধানে কাকে ইমপিচ করার ব্যবস্থা নেই? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি? তাই তো, দেখো ইমপিচমেন্ট রয়েছে কার? রাষ্ট্রপতির তো রয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, হ্যাঁ স্যার রয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতির, হ্যাঁ স্যার তার রয়েছে। তাহলে উত্তর স্যার কী হবে না রাজ্যপালের ইমপিচমেন্টের ব্যবস্থা নেই। 156 অর্থাৎ 156 1
এই ধারা অনুযায়ী রাজ্যপাল যে পোস্টে কোনো ব্যক্তি বসেন রাজ্যপাল হয়ে, অ্যাকচুয়ালি রাজ্যপাল পোস্টটা হচ্ছে প্রেসিডেন্টের ইচ্ছার ওপর নির্ভর করে, সদিচ্ছার ওপর নির্ভর করে। সেই জন্য রাজ্যপালকে ইমপিচমেন্ট একটা লেন্দি প্রসেস, তো সেই লেন্দি প্রসেসের মধ্যে কিন্তু রাজ্যপালকে ইমপিচমেন্ট করা হয় না, যেহেতু ওটা রাষ্ট্রপতির সদিচ্ছায় হয়। তো ইমপিচমেন্টের যে ব্যবস্থা সেটা রাজ্যপালের ক্ষেত্রে হবে না, বাকি সবার ক্ষেত্রে ইমপিচমেন্ট বা অপসারণ এই দুটোই কিন্তু ব্যবস্থা রয়েছে। ক্লিয়ার? চলো আমরা 10 নম্বর কোয়েশ্চেন আসি। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কি? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যার অধিকারী রাষ্ট্রপতি, পার্লামেন্ট, লোকসভা নাকি সুপ্রিম কোর্ট? তাই তো এটা বলেছে। তো দেখো আমাদের শাসনতন্ত্র যেটা, তার সর্বাধিক যে অধিকারী শাসনতন্ত্রের কোনো রকম কারেকশন, মৌলিক অধিকারের কোনো রকম কারেকশন, উচিত অনুচিত সেই বিষয়টা পুরোপুরি আমাদের যে অভিভাবক হিসাবে কাজ করেন তিনি হচ্ছেন কে? সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। তাহলে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা যিনি করবেন, যিনি দেখবেন, তিনি হচ্ছেন কে? সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? বাকিগুলো তো হবে না। চলো 11 নম্বর কোয়েশ্চেনটা আসার আগে বলে দিই যে এখনও যারা একবারে লাস্ট মোমেন্টে এখনও যারা আমাদের এই প্র্যাকটিস সেটটা নাও নিয়ে ভাবছো যে একবার প্র্যাকটিস সেট কিছু হলে প্র্যাকটিস করে নেবো, কটা দিন মাত্র, তো তোমরা নিতে পারো। 15টা প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডিকে লক্ষ্য করে মাত্র 99 টাকা। আগে এটা এখন অফার চলছে 99 টাকাতে। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং জানাবে হোয়াটসঅ্যাপ করে যে আমি প্র্যাকটিস সেট নিতে চাই। তো 99 টাকা এটা নিয়ে তোমরা এই কটা দিন, মাত্র যে কটা দিন আছে সেই কটা দিনে তোমরা একবার প্র্যাকটিস করে নাও জোরদার, দেখবে পরীক্ষায় তোমরা উপকৃত হবে যে কটা দিন তোমরা সময় পাচ্ছ। ক্লিয়ার? চলো বেশি কথা না বলে আমরা চলো 11 নম্বর প্রশ্নে আসি। ভারতীয় অর্থনীতির আধুনিক যে অর্থনীতি, আধুনিক অর্থনীতির জনক কে? এখানে 4টি অপশান দেওয়া আছে। দেখো অ্যাডাম স্মিথ, অ্যালফ্রেড মার্শাল, না জন মেনার্ড কেইন্স নাকি পল স্যামুয়েলস? দেখো এটা জানো, খুব সোজা কোয়েশ্চেন। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। তার লেখা একটা বিখ্যাত বই আছে, জানো নিশ্চয়ই, ওয়েলথ অফ নেশন, ওয়েলথ অফ নেশনস, ঠিক আছে, ওয়েলথ অফ নেশন যেখানে দেওয়া হবে দ্য ওয়েলথ অফ নেশন, বিখ্যাত বই, আধুনিক অর্থনীতির জনক তিনি লিখেছেন। আচ্ছা এবার দেখো অ্যালফ্রেড মার্শাল আর কেইন্স যদি কথা বলি, ইনি হলেন মার্শাল, ইনি হলেন নিও ক্লাসিক্যাল যে ইকোনমিক্স তার জনক অ্যালফ্রেড মার্শাল। আচ্ছা ইনি হচ্ছেন ম্যাক্রো ইকোনমিক্সের জনক, ম্যাক্রো ইকোনমিক্সের জনক হচ্ছেন কেইন্স। তাহলে অ্যালফ্রেড মার্শাল নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক, ম্যাক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে জন মেনার্ড কেইন্স। কিন্তু উত্তর আমার কি হবে স্যার? উত্তর এখানে এটা হবে অ্যাডাম স্মিথ, যার লেখা একটা বই দ্য ওয়েলথ অফ নেশন। ক্লিয়ার? এটা বহুবার পরীক্ষা এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো বাকিগুলো তোমরা বলে দিলাম। এনাদের সম্পর্কে যদি আসে তো নিও ক্লাসিক্যাল ইকোনমির জনক আর ম্যাক্রো ইকোনমিক্সের জনক আমি বলে দিলাম কে কোনটা। ক্লিয়ার? চলো আজকের 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে। কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয়? মানে পরিষ্কার বলতে চাইছে কেন্দ্র সরকার কোন মাসে বাজেট পেশ করে, তাই তো? দেখো জুলাই, ডিসেম্বর, জানুয়ারি নাকি ফেব্রুয়ারি? তো জেনারেলি স্বাধীনতার পর থেকেই কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছেন তিনি হচ্ছেন কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। এবার এখন যদি বলো, এখন আগে তো ফেব্রুয়ারি মাসেই হতো, বাট এখন হয় একটা নির্দিষ্ট ফিক্সড ডেট আছে, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারিতেই বাজেট পেশ হয়। আগে কি হতো? ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, অর্থাৎ 20 তারিখের পর 25 তারিখের পর হতো সম্ভবত। এখন সেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ফিক্সড করে দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার বাজেট পেশ করার দিনটাই ফিক্সড করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো আমরা আজকে 13 নম্বর কোয়েশ্চেন আসি। কম্পিউটারের কোশ্চেন, গ্রুপ সিতে রয়েছে সিলেবাসে কম্পিউটার। তো হার্ড ডিস্ক ড্রাইভকে কোন ধরনের স্টোরেজ বলা হয়? হার্ড ডিস্ক ড্রাইভকে কোন ধরনের স্টোরেজ বলা হয়? তো তোমরা জানো হার্ড ডিস্ক ড্রাইভকে কোন ধরনের, সেটা হচ্ছে কি নন ভোলাটাইল। অবভিয়াসলি নন ভোলাটাইল হার্ড ডিস্ক ড্রাইভ, সেটা হচ্ছে নন ভোলাটাইল। ক্লিয়ার? বাকিগুলো তো হবে না। চলো আজকে 14 নম্বর কোয়েশ্চেন। অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা আছে? এটা একটি মৌলিক অধিকারের মধ্যে বর্ণনা করা আছে অস্পৃশ্যতা, ঠিক আছে? তো অস্পৃশ্যতা বর্জন, যারা পলিটিক্যাল সায়েন্স একটু পড়েছো, ইন্ডিয়ান পলিটি একটু পড়েছো, তো তারা জানো যে অস্পৃশ্যতা বর্জন এই বিষয়টা কোথায় বলা আছে? আর্টিকেল নাম্বার 17। এটা আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। যতগুলো মৌলিক অধিকার আছে তার মধ্যে 17 নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা বর্জন ডাইরেক্টলি লেখা আছে, তাই না? তা উত্তর হচ্ছে 17। বাকি 14, 15, 16 এক একটা মৌলিক অধিকারকে এখানে বর্ণনা করা হয়েছে, একটু পড়ে নিও তোমাদের সুবিধার জন্য। 14, 15, 16 তবু আমি বলে দিই একটু। দেখো 14তে রয়েছে যে সবার জন্য সম আইন প্রয়োগ করতে হবে, মানে আইনের চোখে সবাই সমান। 15 নম্বর আছে জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে কাউকে মানে আলাদা করা যাবে না, এইটা। আর 16 নম্বরে কী আছে স্যার? না এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবার সমান সুযোগ, এগুলো রয়েছে। তার আবার সাব ক্লজ রয়েছে, সেগুলো আলাদা বিষয়, আমি জাস্ট একটু বলে দিলাম। চলো দেখো আজকের 15 নম্বর কোশ্চেন কী বলছে। নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না ভারতের প্রধান বিচারপতি?
কে হলেন ভারতের প্রথম নাগরিক, তাই তো? তো মনে রাখবে ভারতের প্রথম নাগরিক যিনি, তিনি হলেন কে? এই রাষ্ট্রপতির যিনি পদে বসে থাকবেন তিনি হলেন ভারতের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। ক্লিয়ার? চলো আজকের 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে না, নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে জওহরলাল নেহেরু সম্পর্কিত? কোন সংবাদপত্রের সাথে জওহরলাল নেহেরু সম্পর্ক আছে? দ্য লিডার, দ্য ট্রিবিউন, ন্যাশনাল হেরাল্ড নাকি অমৃতবাজার পত্রিকা? ঠিক আছে, তো উত্তর কি হবে স্যার? না উত্তর যেটা হবে, জওহরলাল নেহেরু যে পত্রিকার সাথে সরাসরি সম্পর্ক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে একটা পজিটিভ এফেক্ট ফেলেছিল যে পত্রিকা, তা হচ্ছে ন্যাশনাল হেরাল্ড। দৈনিক একটা পত্রিকা ছিল, দৈনিক খবরের কাগজ একটা, তো ন্যাশনাল হেরাল্ড। ক্লিয়ার? এটা উত্তর হবে। এবার দেখো দ্য লিডার, এই যে সংবাদপত্রটি, এই সংবাদপত্রটি হচ্ছে পণ্ডিত মদনমোহন মালব্য। ঠিক আছে, মদনমোহন মালব্য নাম শুনেছ তো, মদনমোহন মালব্যের এই পত্রিকা। ওকে। দ্য ট্রিবিউন, দ্য ট্রিবিউন হচ্ছে লাহোর থেকে প্রকাশ পেত, লাহোর মানে আজকে যেটা পাকিস্তান, তো লাহোর থেকে প্রকাশ পেত দ্য ট্রিবিউন। কার স্যার? সর্দার তোমার, হ্যাঁ লাহোর থেকে এটা প্রকাশ পেত। আচ্ছা, তো লাহোর থেকে প্রকাশ পেত এটা। আর অমৃতবাজার পত্রিকা যেটা ছিল সেটা হচ্ছে তোমার শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ তার সম্পাদনায় পত্রিকাটা প্রকাশ পেত। দেখো কোনো একটা পত্রিকা প্রতিষ্ঠাতা বা তিনি সম্পাদক থাকতে পারেন, পরবর্তীকালে সেই সম্পাদক আবার চেঞ্জও হতে পারে। ক্লিয়ার? এখানে হচ্ছে একেবারে প্রতিষ্ঠাতার যার, তার আমি নাম দিয়েছি এখানে, বা তার সম্পাদনায় প্রথম প্রকাশিত হতো, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে সম্পাদক। তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে ন্যাশনাল হেরাল্ড। ন্যাশনাল হেরাল্ড এখানে উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন। ভারত ছাড়াও আন্দোলনের সময় যে মহিলা কংগ্রেস নেত্রী গোপন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তো ভারত ছাড়াও আন্দোলন তোমরা জানো যে 1942 সালে ভারত ছাড়াও আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ক্লিয়ার? তো ওটা গান্ধীজির নেতৃত্বে শেষ বড় একটা আন্দোলন ছিল, তারপরে 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। যাই হোক, তো সেই সময় মহিলা কংগ্রেসের নেত্রী হিসাবে গোপনে কর্মকাণ্ড যিনি চালাতেন তিনি হচ্ছেন অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী, যিনি রেডিওর মাধ্যমে বিভিন্ন পত্রিকার মাধ্যমে গোপনে কর্মকাণ্ড চালাতেন, অরুণা আসফ আলী। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে অরুণা আসফ আলী। ঠিক আছে, আচ্ছা একে মানে অরুণা আসফ আলীকে আবার গ্র্যান্ড ওল্ড লেডিও বলা হয়। ভারত ছাড়ো আন্দোলনের যে গ্র্যান্ড ওল্ড লেডি সেটা অরুণা আসফ আলীকে বলা হয়। আচ্ছা এবার দেখো সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, এক এক করে আমরা দেখব। দেখো সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী। সরোজিনী নাইডুর কথা যদি আমি চলে আসি, তোমরা জানো যে আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা হিসাবে উনি জাতীয় কংগ্রেসের 1925-এ 1925-এ কী হয়েছিলেন? সভাপতি হয়েছিলেন। 1925-এ প্রথম ভারতীয় মহিলা হিসাবে আইএনসির সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু। এছাড়াও তিনি প্রথম মহিলা কি হয়েছিলেন না, সরোজিনী নাইডু যিনি প্রথম হচ্ছে মহিলা তোমার রাজ্যপাল হয়েছিলেন সরোজিনী নাইডু। ক্লিয়ার? কোথায় স্যার? ইউপি রাজ্যপাল হয়েছিলেন প্রথম মহিলা হিসাবে। এছাড়া ভারতের কোকিল বলা হয়, ভারত কোকিলাও তাকে বলা হয়, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এটাও বলা হয়ে থাকে। আচ্ছা দেখো সুচেতা কৃপালিনী কী হয়েছিলেন? ইনি হচ্ছে সিএম হয়েছিলেন মহিলা হিসাবে প্রথম। কোন রাজ্যে স্যার? ইউপি। তাহলে ইউপি রাজ্যের প্রথম মহিলা গোটা ভারতবর্ষের মধ্যে মহিলা হিসাবে সিএম হয়েছিলেন, সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী। ইউপির বলে দিলাম। আচ্ছা এর পাশাপাশি দেখো বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে জওহরলাল নেহরুর বোন ছিলেন। আর পাশাপাশি উনি ইউএনজিএ অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ রাষ্ট্রসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি তার প্রথম তোমার মহিলা সভাপতিও হয়েছিলেন। ইউএনজিএর প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। দেখো বাকি অপশানগুলো আমি সবই আলোচনা করে দিলাম। বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু সম্পর্কে বললাম, আইএনসির প্রথম মহিলা, এবং সুচেতা কৃপালিনী সম্পর্কেও বলে দিলাম। প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে উদার বাণিজ্য নীতির অর্থ হলো, 4টি অপশান। আমদানি কর অনুপস্থিত, দ্রব্য লেনদেনের ওপর নিয়ন্ত্রণ, ডাম্পিং বিরোধী নীতির উপস্থিতি, নাকি কোনোটাই নয়। দেখো উদার বাণিজ্য নীতি যেখানে কোনটা, এর মধ্যে অপশানে উত্তর হবে, উত্তর অনুযায়ী অপশান এ হবে। যেখানে আমদানি কর অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্স যেখানে থাকবে না, সেটা হচ্ছে উদার অর্থনীতি। সেটা উদার অর্থনীতির অর্থ হলো মানে কি, আমি একটা জিনিসকে ইম্পোর্ট করছি, তার উপর কোনো ট্যাক্স লাগবে না। আমি যখন কোনো একটা দেশকে এক্সপোর্ট করবো, সে যখন আবার ইম্পোর্ট করবে, তার উপর কোনো ট্যাক্স বা কর লাগবে না। তো সেটাই হচ্ছে উদার অর্থনীতি, বাণিজ্য নীতি। আর উদার অর্থনীতি মানে কি, গোটা বিশ্বের
প্রত্যেকটা দেশের সঙ্গে বাণিজ্য করতে কোনো বাধা থাকবে না, বা মিনিমাম তাদের মধ্যে রেস্ট্রিকশন থাকবে, ট্যাক্সের একটা নির্দিষ্ট সীমা থাকবে, যাতে করে উভয় দেশের মধ্যেই ভালো বিষয়টা ঘটে, যাতে করে ট্যাক্সের বোঝা না চেপে যায়। তো সেটা হচ্ছে উদার অর্থনীতির মধ্যে। তো সেটা আমাদের জানো যে এলপিজি একটা এসেছিলো, এলপিজি 1991-92-তে সেই সময় এলপিজি মডেল এসেছিলো, ঠিক আছে। তো এখানে উদার অর্থনীতিটাও এখানে উত্তর হবে অপশান এ। আচ্ছা, নেক্সট 19 নম্বর কোশ্চেন, কোন পরিকল্পনাকালে ভারতের বৃহৎ শিল্পায়ন চালু হয়? 4টে অপশান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। তাহলে দেখো প্ল্যানিং কমিশন স্বাধীনতার পরবর্তী সময়ে তো প্ল্যানিং কমিশন আমাদের চালুও হয়েছিল, বা প্ল্যানিং কমিশন গঠিত হওয়ার পর চালুও হয়েছিল। তো কোন পরিকল্পনাকালে বৃহৎ, কোন কল্পনায়, যেটা হচ্ছে আমরা বৃহৎ শিল্পের দিকে এগিয়ে গেছিলাম, যে বৃহৎ শিল্প গঠন করতে হবে, তবে ক্ষুদ্র শিল্পগুলো তার হাত ধরে আসবে। তো এইটা হয়েছিল সেকেন্ড প্ল্যানিং কমিশনের, যেটা সেখানে কবে স্যার না 1956 থেকে 1961। কারণ ফার্স্ট যেটা ছিল 1951 to 56, তারপরেরটা 56 থেকে 61। কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা, যেখানে মডেলটা ছিল তোমরা জানো যে প্রশান্তচন্দ্র মহালানবিস মডেল, ঠিক আছে। প্রশান্তচন্দ্র মহালানবিস মডেল ছিল, প্রথমটা ছিল হ্যারোড ডোমার মডেল। তো উত্তর এখানে, তো দ্বিতীয়টা উত্তর হবে এখানে অপশান, মানে তোমার পরিকল্পনা কমিশনের বৃহৎ শিল্পায়ন, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয়তে বৃহৎ শিল্পায়নের কথা ভাবা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের 15 নম্বর সেটের, গাণিতিক সমস্যার সমাধান করার জন্য নিম্নলিখিত কোন সফটওয়্যারটি সবথেকে বেশি উপযুক্ত হবে? ডেটাবেস, ডকুমেন্ট প্রসেসর, গ্রাফিক্স প্যাকেজ নাকি স্প্রেডশিট? তো তোমরা স্প্রেডশিট নিশ্চয়ই যারা কম্পিউটারে একটু জানো তারা জানো যে স্প্রেডশিটের সাহায্যে আমরা কি করি, কোনো গাণিতিক কোনো সমস্যাকে খুব সহজেই আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তো এখানে বাকিগুলো তো অপশানে হচ্ছে না, তো বাকিগুলো অপশানে বাদ চলে যাচ্ছে, তাহলে উত্তর হবে কি স্প্রেডশিট। চলো 15 নম্বর আমরা প্র্যাকটিস সেটটাও আজকে সলভ করলাম। আমাদের বইয়ের যে 15টা প্র্যাকটিস সেট ছিল অলরেডি কমপ্লিট করে দিলাম জেনারেল অ্যাওয়ারনেসের। তোমরা প্রত্যেকটা ভিডিও যদি না দেখে থাকো আরেকবার গিয়ে প্লেলিস্টে চেক করে নাও এবং ভিডিওগুলো দেখে নাও। তোমাদের 2-4 দিন পরেই যে পরীক্ষাটি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, কিছুদিন পরেই, তো খুব সামনে এসে গেছে। তো সেটা পাখির চোখ করে তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখে নাও, আশা করি উপকৃত হবে। চলো অন্য কোনো দিন অন্য কোনো সেশনে আবার দেখা হচ্ছে। আজকের মতো থ্যাংক ইউ।